প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেওয়ার অধিকার মার্কিন সরকারের নেই। মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রধান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, সময় কম, দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এবং ভারতের ফুরফুরা শরীফের ইফতার থেকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেওয়ার অধিকার মার্কিন সরকারের নেই। তিনি গতকাল নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে তেহরানের এই অবস্থান তুলে ধরেন। আরাকচি বলেন, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে এদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের উপর কর্তৃত্ব হারিয়েছে আমেরিকা। ওই বিপ্লবের মাধ্যমে ইরানের মার্কিন তাবেদার শাহ সরকার জনরোষের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে আরও বলেন, ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে দেওয়ার কোনো ক্ষমতা মার্কিন সরকারকে দেয়া হয়নি। ওই ক্ষমতা 1979 সালে শেষ হয়ে গেছে। তিনি গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ ও গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের তীব্র নিন্দা জানান। আরাকচি বলেন, 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সরকার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে গণহত্যায় সহযোগিতা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন একটি গণহত্যাকারী সরকারকে 2300 কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। গাজায় 60,000-এর বেশি আদম সন্তান নিহত হয়েছেন, যার পূর্ণ দায়িত্ব আমেরিকার উপর বর্তায়। তিনি তেল আবিবের গণহত্যাকারীদের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য মার্কিন নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান। আরাকচি বলেন, ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন, ইয়েমেনি জনগণকে হত্যা করা থেকে বিরত থাকুন। ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি গতকাল এক বক্তব্যে বলেন, আমরা সবসময় বলে এসেছি এবং আজ আবারও বলছি, ইয়েমেন একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এটির একটি স্বাধীন নীতি নির্ধারণী ক্ষমতা রয়েছে। ইঙ্গো মার্কিন বাহিনী শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত 31 জনকে হত্যা করে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করে, এই হামলার মাধ্যমে ইরানকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়েমেনের ইসরায়েল বিরোধী অভিযানের জন্য ওয়াশিংটন তেহরানকে দায়ী করবে এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের চেয়ে খারাপ কেউ আর হবে না। এ সম্পর্কে জেনারেল সালামি আরও বলেন, ইয়েমেন কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, তবে আমরা অপারেশন ট্রু প্রমিস সহ যেসব অভিযান চালিয়েছি সেসবের দায়িত্ব ঘোষণা দিয়ে স্বীকার করেছি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, কোনো কাজ করে তার দায়িত্ব স্বীকার না করার কিছু নেই। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী আমেরিকার বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুথি নেতা এক ভাষণে এই মন্তব্য করেন। মার্কিন হামলায় নারী ও
ও শিশুসহ কয়েক ডজন মানুষ হতাহত হন। আব্দুল মালিক আল হুথি বলেন, আমরা মার্কিন এবং ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং এটি তার লক্ষ্য অর্জন করবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না, কারণ এটি একটি মৌলিক অবস্থান। তিনি বলেন, মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবেলা করব। এদিকে আনসারুল্লাহর আরেক প্রভাবশালী নেতা হিজাম আল আসাদ বলেছেন, আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ মেনে নেব না এবং ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করায় ভোটারেরা অনুতপ্ত হবে। এছাড়াও ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বার্তায় জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন আবারও লোহিত সাগরের পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে নিয়ে যাবে এবং যুদ্ধ ছড়িয়ে দেবে। তিনি আরো বলেন, মার্কিন আগ্রাসন ইহুদিবাদী সরকারকে গাজা উপত্যকায় তাদের নিষ্ঠুর অবরোধ ও নৃশংসতা অব্যাহত রাখতে আরো উৎসাহিত করে। সোমবার সকালে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে সফলভাবে আঘাত এনেছে এবং ইয়েমেনে মার্কিন বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে। ইয়েমেনের রাজধানী সানা এবং আরো কয়েকটি প্রদেশে আমেরিকা ৪৭ দফা হামলা চালিয়েছে। এই হামলায় হতাহতের সংখ্যা ১৫১ জনে দাঁড়িয়েছে। ইয়েমেনে বল প্রয়োগ করা হতে বিরত থেকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন। ওই ফোনালাপের বরাত দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে আর যাতে কোনো রক্তপাত না হয় সেজন্য বল প্রয়োগের পরিবর্তে ইয়েমেন নিয়ে সংলাপের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩১ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর রুবিওর সঙ্গে ফোনে কথা বললেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার রুশ সমকক্ষকে ইয়েমেনে হামলার বিষয়ে অবহিত করেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার পর শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব উপত্যকার এই দরিদ্র দেশটির বিরুদ্ধে অত্যধিক প্রাণঘাতী বল প্রয়োগের হুমকি দেওয়ার পর এই হামলা হয়। এর আগে শনিবার ট্রাম্প এক এক্স বার্তায় ঘোষণা করেছিলেন, তিনি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে চূড়ান্ত ও শক্তিশালী সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। যদিও ইঙ্গো মার্কিন বাহিনী স্রেফ বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে। ট্রাম্পের এক্স বার্তায় বলা হয়েছে, আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অত্যধিক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যাব। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে ৭ মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও সংস্কারের কথা বলেছেন, কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজ সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হল পুলিশ। তিনি বলেন, সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা সব করে দেয় না, তারা পরিবেশটা সৃষ্টি করে, যে পরিবেশটা না থাকলে কোনো কাজই আর হয় না। তিনি বলেন, পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমার দুটো শব্দ বলছি, আইন ও শৃঙ্খলা।
পুলিশের হাতেই এটাকে এক্সিকিউট করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না। তিনি আরো বলেন, আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো হয়। আইন শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই থাকুক, কোনো কাজে আসবে না। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পুলিশের অত্যন্ত বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সমাধানের চেষ্টা করব। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি, এটাকে যেন হারিয়ে না ফেলি। আমরাও সেটা চেষ্টা করব। ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে। পথটা যেন আমরা সৃষ্টি করে দেই। এদিকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সহিংস ঘটনায় জড়িত 128 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান আজ সোমবার সিন্ডিকেট সভার পর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সাময়িক বহিষ্কারের পাশাপাশি অধ্যাপক ড আজমেরী এস ইসলামের নেতৃত্বে একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের ফুরফুরা শরীফের ইফতার থেকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে হুগলির ফুরফুরায় পৌঁছন মমতা। তার উদ্যোগে নির্মিত মেহমানখানায় ইফতারের আয়োজন হয়েছিল। সেখানেই সংক্ষিপ্ত বক্তৃতায় মমতা বলেন, আমি দুর্গাপুজো, কালী পুজো করলে প্রশ্ন ওঠে না তো, তাহলে এখন প্রশ্ন উঠছে কেন? আমি সব ধর্মের সব অনুষ্ঠানে যাই। আমি ক্রিসমাসে যাই, গুরুদ্বারে যাই, রমজানে যাই, ইফতারেও যাই। বাংলার মাটি সম্প্রীতির মাটি। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফুরফুরায় গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, হুগলির জেলা শাসক মুক্তা আর্য সহ সরকারি আধিকারিকেরা। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি বাক স্বাধীনতার মার্কিন স্টাইল। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এক্সে টুইট বার্তায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিগ্রি বাতিল করার মার্কিন পদক্ষেপের সমালোচনা করেছেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের একজন রাজনৈতিক কর্মী এবং অনুষদ সদস্য সাইয়েদ মোহাম্মদ হোসেইনি শনিবার এক টুইট বার্তায় ফিলিস্তিনি সমর্থকদের দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করেছেন। পাসপোর্টের খবর অনুযায়ী হোসেইনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে যে তারা গত বছর ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশগ্রহণকারী কিছু শিক্ষার্থীর ডিগ্রি বাতিল করেছে। এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ধাঁচের বাক স্বাধীনতা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজার্দিও একই বিষয়ে টুইটে লিখেছেন, ফিলিস্তিনি জনগণকে সমর্থনকারী শিক্ষার্থীদের সাথে কি আচরণ করা হবে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন পদ্ধতি অবলম্বন করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী এবং স্নাতক হতে চলেছেন বা তাদের ডিগ্রি সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি বাতিল করা।
আরো অনেককে সাময়িক বরখাস্ত বা বরখাস্ত করা হয়েছে। আলেক্সা নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন করা গণমাধ্যমের স্বাধীনতা। রাজনৈতিক কর্মী হাসান আবেদিনী টুইট বার্তায় আলেক্সা নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে তিনি লিখেছেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধ ঢাকতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যোগসাজশে সাজসে মার্কিন যুক্তরাষ্ট্র আলেক্সা নেটওয়ার্ককে স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন করে তারা সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করেছে, যেখানে বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আলেক্সা টিভি নেটওয়ার্ককে ব্যবহার করে ফিলিস্তিনি অবরুদ্ধ মানুষের জীবনযাত্রার বর্ণনা দিত। নেতানিয়াহুর অপরাধ উপেক্ষা করা। ব্রিটিশ রাজনীতিবিদ এবং প্রাক্তন ব্রিটিশ এমপি জর্জ গ্যালোয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপেক্ষা সম্পর্কে লিখেছেন, আমি মনে করি আমাদের আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলা বন্ধ করা উচিত। ফিলিপাইনের সাবেক নেতা দুতার্তেকে হেগে নিয়ে যাওয়ার সময় নেতানিয়াহু যখন গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, তখন ন্যায় বিচারের কোনো ভান থাকে না। ফিলিস্তিনি রোগীদের যন্ত্রণা ও কষ্ট। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য এবং প্রাচ্য অধ্যয়নের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মারান্ডি একটি টুইট বার্তায় গাজার ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, 4 বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে হায়া সুবে 10 মাস ধরে মারাত্মক ক্যান্সারে ভুগছে। তার ছোট্ট শরীরে টিউমার দ্রুত ছড়িয়ে পড়ছে, যার ফলে সে ক্রমাগত ব্যথা অনুভব করছে। তার জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, কিন্তু ইসরায়েলি সরকার তার চিকিৎসার সুযোগ বন্ধ করে দিচ্ছে। গাজায় জাতিগত নির্মূল অভিযান বন্ধের জন্য সমাবেশ। ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন গাজায় জাতিগত নির্মূল অভিযান সম্পর্কে সোশ্যাল নেটওয়ার্ক এক্সে একটি টুইটে লিখেছেন, ইসরায়েল 12 দিন ধরে একটিও মানবিক সাহায্যের ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়নি। জাতিগত নির্মূল অভিযান অবসানের দাবিতে শনিবার আমাদের সঙ্গে যোগ দিন এবং দেখান যে আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থনে কখনো দ্বিধাগ্রস্ত হব না। এটি তার টুইটের বক্তব্য। প্রতিবেদনটির সারসংক্ষেপ হচ্ছে বাক স্বাধীনতার নতুন মার্কিন স্টাইল।